শুভ সন্ধ্যা। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত মননের ঐক্যে ঘোচাবো সামাজিক দূরত্ব এই শিরোনামে আজ 40তম পর্বের আবৃত্তি আয়োজন। আজকের এই 40তম পর্বের আয়োজনে আপনারা যারা কাছে দূরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককেই বোধন আবৃত্তি পরিষদের পক্ষ থেকে আমি প্রশান্ত কুমার চক্রবর্তী জানাই শুভ সন্ধ্যা এবং সুস্বাগত। আজ আমাদের আবৃত্তি এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী থেকে পাঠ এই দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। আমরা শুরুতেই আমাদের অতিথি আবৃত্তি শিল্পীর সঙ্গে পরিচিত হব, তারপর আমরা পাঠ এবং আবৃত্তি অনুষ্ঠানে শুরু করব। আসুন আমরা পরিচিত হই আমাদের অতিথি আবৃত্তি শিল্পী দ্বয়ের সঙ্গে। সুপ্রিয় সুধী যারা দেখছেন, আমাদের সঙ্গেই রয়েছেন আজ আমাদের ভারতের শিলিগুড়ি থেকে আবৃত্তি শিল্পী সুমিতা দত্ত, সঙ্গে রয়েছেন চট্টগ্রাম থেকে আবৃত্তি শিল্পী নাজনীন হক এবং বোধন আবৃত্তি পরিষদের সিনিয়র সদস্য আবৃত্তি শিল্পী রাশেদা খানম। আমরা এই শিল্পী ত্রয়কে অনুরোধ করব শুরুতেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে তাদের শুভেচ্ছা বার্তা বিনিময় করবার জন্য। আমি রাশেদাকে বলছি, রাশেদাকে দিয়ে আমি শুরু করতে চাই। ধন্যবাদ দাদা। এই মহামারী কালে সামাজিক দূরত্বকে অতিক্রম করে মননের ঐক্যে যুক্ত হবার যে সুযোগ আজকে পেলাম, তার জন্য সর্বপ্রথম আমি বোধন আবৃত্তি পরিষদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে যাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করার সৌভাগ্য আমার হয়েছে, সেই দুজন গুণী শিল্পী ভারতের সুমিতা দিদি এবং আমাদের নাজনীন আপা, এবং আমার আবৃত্তির শিক্ষা গুরুদের অন্যতম জন আমাদের সঞ্চালক প্রশান্ত দাদা। আরো যারা দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার বিনীত শ্রদ্ধা এবং শুভেচ্ছা। ধন্যবাদ। দাদা ধন্যবাদ। হ্যাঁ, আমরা এবার সুমিতা দত্ত আপনার কাছ থেকে শুনতে চাই। আমিও ভীষণভাবে কৃতজ্ঞ। এই মহা সংকট, যে সংকট আমরা কোনোদিন প্রত্যক্ষ করিনি, আমাদের 2020 সাল এক নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু সব খারাপের মধ্যেও অনেক কিছু ভালো তো লুকিয়ে থাকে। তো সেই ভালোটাই, সেই আশার দিকটা হচ্ছে এই যে এত দূর দূরান্তে থেকেও আমরা মানসিক ভাবে কিন্তু খুব কাছাকাছি হয়ে গেছি। মননের ঐক্যে আমরা সামাজিক দূরত্বকে ঘোচাতে পারবোই। বোধন পরিষদ, বোধন চট্টগ্রামের এই যে আয়োজন, এই আয়োজন আমাদের প্রত্যেক সপ্তাহে ঋদ্ধ করছে, সমৃদ্ধ করছে। আজ ভীষণভাবে আমি কৃতজ্ঞ বোধন চট্টগ্রামের কাছে যে আজকে এই সমস্ত যারা আবৃত্তি প্রেমী, যারা আমাদের বন্ধুরা আছেন কাছে দূরে, এবং এই বোধন পরিবারের সঙ্গে আমাকে একাত্মীভূত করে নেওয়ার জন্য যে সুযোগ করে দেওয়ার জন্য আমি ভীষণভাবে বাধিত কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আমি আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা জানাচ্ছি রাশিদা বোনকে, নাজনীন আপাকে, এবং দাদা আপনাকেও আমার প্রণাম। বোধন চট্টগ্রামের প্রত্যেকটি সদস্যকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের প্রতিও রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আর এই সংকটকে আমরা কাটিয়ে উঠবই। আমরা আরো
বেঁধে বেঁধে থাকবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ সুমিতা দত্ত আপনার খুব সুন্দর প্রারম্ভিক কথার জন্য। নিশ্চয়ই আমরা এই একে অপরের সঙ্গেই যুক্ত হয়ে থাকবো সবসময়। আমরা এবার খুব সংক্ষেপে শুনি নাজনীন হক আপনার কাছ থেকে। বোধন আবৃত্তি পরিষদের আজকের যে আয়োজন, তা শুধু আমাদের দেশের মধ্যে নয়, আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গেও আমাদের যুক্ত করেছে, যার জন্য অসংখ্য ধন্যবাদ বোধনকে। বোধন মানেই হচ্ছে একটু জাগ্রত করা, সূচনা করা কোনো কিছু। তো এই যে আমাদের মধ্যে দুদেশের মধ্যে আমি আমাদের এই গুণী আবৃত্তি শিল্পীদেরকে হয়তো কখনো চোখে দেখা হয়নি বা ওনাদের সংস্পর্শে আসা হয়নি, আজকে বোধন আমাদের সেই সামাজিক দূরত্বটা ঘুচিয়ে দিয়েছে। অথচ এই সময়ে এই ধরনেরটা হওয়ার কথা না, করোনাকালীন সময়ে আমরা আমাদের নিত্যদিনের কাজ থেকেই অনেকটা দূরে সরে আছি। আজকের এই উদ্যোগটা আসলেই প্রশংসনীয়। আর আমার পরিচয় বলতে, আমি বাংলাদেশ বেতারে আছি, আমি একজন সংবাদ পাঠিকা এবং আবৃত্তি শিল্পী। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। অনেক ধন্যবাদ আজকের আয়োজনের এই 3 আবৃত্তি শিল্পীর জন্য। আমার পক্ষ থেকেও আমরা যেরকম আপনারা দর্শকদেরকে জানিয়েছেন, আমি আপনাদেরকে জানাই, একই সঙ্গে অবশ্যই দর্শকদেরকে জানাই। আমরা এই পর্বে চলে যাব রাশেদা খানমের কাছে। রাশেদা আজ যেটি করবে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করবে। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের জাতির পিতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ নামক 56,000 বর্গ মাইলের শুধু স্বপ্নদ্রষ্টাই নন, তিনি এই জাতিকে উপহার দিয়ে গেছেন একটি সার্বভৌম, একটি ভাষা সমৃদ্ধ, একটি সংস্কৃতি সমৃদ্ধ রাষ্ট্র বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের সৌভাগ্যবান নাগরিক যারা আজ এই স্বাধীন দেশে মুক্তভাবে আমরা বাস করছি। সেই আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি মহানায়ক বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যেটি তিনি 1967 সালে তৎকালীন পাকিস্তানি শাসন আমলে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দি অবস্থায় লেখা শুরু করে গিয়েছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। সেটি পরবর্তীকালে তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সেই অসমাপ্ত আত্মজীবনীগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পুস্তিকা আকারে প্রকাশ করেন, যেটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নামে আমাদের কাছে সুপরিচিত। আজ সেই আত্মজীবনী থেকে রাশেদা পাঠ করবে, যেখান থেকে আমরা জানতে পারবো বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, তার জীবন চরিত, তার চিন্তা ভাবনা এবং বাংলাদেশকে নিয়ে সেই সময়ে তার স্বপ্ন। আসুন আমরা রাশেদা খানমের কাছে যাই, অসমাপ্ত আত্মজীবনীর পাঠ শুনি। রাশেদা। জি, ধন্যবাদ দাদা। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সুদীর্ঘ সংগ্রামী জীবনের বিনিময়ে আমরা বিশ্বের কাছে একটি জাতিগত স্বীকৃতি পেয়েছি নিজস্ব একটি ভাষা, নিজস্ব সংস্কৃতি এবং পেয়েছি নিজস্ব স্বাধীন একটি ভূখণ্ড। এই নিবেদিত প্রাণ বঙ্গবন্ধুর লেখা তার অসমাপ্ত আত্মজীবনীর ধারাবাহিক পাঠের অংশ হিসেবে আমি আজ 68 পৃষ্ঠা থেকে পড়ছি। এই অংশে মূলত সেই সময়কার সারা বাংলা জুড়ে হিন্দু মুসলমানদের মধ্যে ভয়াবহ রকমের সাম্প্রদায়িক দাঙ্গা একের পর এক অনুষ্ঠিত হয়ে যাচ্ছিল। এরই প্রেক্ষিতে বঙ্গবন্ধুর কর্মতৎপরতা সম্পর্কে আমরা এই অংশটিতে জানতে পারব। কলকাতার দাঙ্গা বন্ধ হতে না হতেই আবার দাঙ্গা শুরু হলো নোয়াখালীতে। মুসলমানরা সেখানে হিন্দুদের ঘরবাড়ি লুট করলো এবং আগুন লাগিয়ে দিল। ঢাকায় তো দাঙ্গা লেগেই আছে।
এর পরিপ্রেক্ষিতে শুরু হলো বিহারে ভয়াবহ দাঙ্গা। বিহার প্রদেশের বিভিন্ন জেলায় মুসলমানদের উপর প্ল্যান করে আক্রমণ হয়েছিল। এতে অনেক লোক মারা গেল, বহু ঘরবাড়ি ধ্বংস হলো। দাঙ্গা শুরু হওয়ার 3 দিন পরেই আমরা রওনা করলাম পাটনায়। বহু স্বেচ্ছাসেবক রওনা হয়ে গিয়েছে, অনেক ডাক্তারও কলকাতা থেকে গিয়েছিল। আমার কলকাতার এক সহকর্মী মিস্টার ইয়াকুব খুব ভালো ফটোগ্রাফার, সে ক্যামেরা নিয়ে গিয়েছে। ঘুরে ঘুরে অনেক ফটো তুলেছিল বিহার থেকে। জহিরুদ্দিন, নুরুদ্দিন ও আমি যেদিন যাই সেদিন জনাব ফজলুল হক সাহেবও পাটনায় রওনা দিলেন। শহীদ সাহেব পাটনার মুসলিম লীগ নেতাদের খবর দিলেন, যে কোনো সাহায্য প্রয়োজন হলে বেঙ্গল সরকার দিতে রাজি আছে। বিহার সরকারকেও তিনি একথা জানিয়ে দিলেন। আমরা যখন পাটনায় নামলাম, অবস্থা দেখে রীতিমতো ভয় লাগতে লাগলো। কাউকেও চিনি না, কোথা থেকে কোথায় যাই। তবে জহির পাটনায় কয়েকবার গিয়েছে। আমরা মিস্টার ইউনুস, মন্ত্রী বিহার সরকারের, তার একটা হোটেল আছে, গ্র্যান্ড হোটেল, সেই হোটেলে গিয়ে হাজির হলাম। সেখানে মাওলানা রাগিব আহসান সাহেব অফিস খুলেছেন বেঙ্গল মুসলিম লীগের তরফ থেকে। আব্দুর রব নিস্তার সাহেব সেদিন পাটনায় আসলেন। আমরা একসাথে কনফারেন্স করলাম কি করা যায়। 3 দিন পরে নুরুদ্দিন কলকাতায় চলে গেল, জহির পাটনায় রইল। আমরা বললাম, বিহারে আমরা কি সাহায্য করতে পারি? শহীদ সাহেব বলেছেন, ট্রেন ভরে আসানসোলে রিফিউজার পৌঁছে দিলে বাংলা সরকার তাদের সকল দায়িত্ব নিতে রাজি আছেন। জনাব আকমল আইসিএস আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন করে শহীদ সাহেবের পক্ষ থেকে কথা বলতে পারেন? আমার বয়স অল্প দেখে তিনি বিশ্বাস করতেই চাইলেন না যে শহীদ সাহেব আমার সাথে এ ব্যাপারে আলাপ করতে পারেন। আমি তাকে বললাম, আমি শহীদ সাহেবের মতামত জানি এবং তার পক্ষ থেকে কথাও কিছু বলতে পারি। অনেকে আমার মুখের দিকে চেয়ে রইল। আমি শহীদ সাহেবের ফোন নাম্বার দিয়ে বললাম, টেলিফোন করে দেখতে পারেন। সকালবেলা আবার বসবার কথা। আকমল সাহেব আমাকে বললেন, আজ থেকেই আমরা আসানসোলে লোক পাঠাবো। যে সমস্ত লোক গ্রাম থেকে শহরে আসছে তাদের জায়গা দেবার একেবারেই অসম্ভব। আঞ্জুমানে ইসলামিয়া ও আর যে সমস্ত জায়গা করা হয়েছিল সেখানে আর জায়গা নেই। সীমান্ত থেকে পীর মানকি সাহেবের দল, আলিগড় থেকে আমাদের বন্ধু মোস্তফা ও সৈয়দ আহমেদ আলী সহ বহু ছাত্রকর্মী এসেছে। কলকাতা থেকে ছাত্র, ডাক্তার, ন্যাশনাল গার্ড মিলে প্রায় 1000 লোক পাটনায় জমা হয়েছে। দূর দূর গ্রাম থেকে দুর্গতদের উদ্ধার করে আনা হচ্ছে। আমি 1000 খানেক রিফিউজি নিয়ে রওনা করলাম আসানসোলের দিকে। আসানসোল মুসলিম লীগের নেতা মাওলানা ইয়াসিন সাহেবকে টেলিগ্রাম করা হয়েছে। তিনি 2 খানা ট্রাক ও কিছু ভলান্টিয়ার নিয়ে স্টেশনে হাজির ছিলেন। লোকগুলিকে প্ল্যাটফর্মেই রাখা হলো। অনেক লোক জখম ছিল। নুরুদ্দিন শহীদ সাহেবকে পরিস্থিতি বুঝিয়ে বলেছে। পাটনা থেকেও খবর দেওয়া হয়েছে শহীদ সাহেবকে। তিনি জেলা ম্যাজিস্ট্রেট ও এসডিও কে হুকুম দিয়েছেন এদের জায়গা ও খাবার ব্যবস্থা করার জন্য। নুরুদ্দিন কলকাতা থেকে আমাকে সাহায্য করবার জন্য কিছু স্বেচ্ছাসেবক ও কিছু ডাক্তার পাঠিয়েছে। এসডিও ছিলেন একজন ইউরোপিয়ান, তিনি যুবক ও খুবই ভদ্রলোক। শহীদ সাহেব হুকুম দিয়েছেন যে সমস্ত ব্যারাক যুদ্ধের সময় করা হয়েছিল সৈন্যদের থাকবার জন্য সেগুলির মধ্যে রিফিউজের রাখতে। সরকার থেকে খাবার বন্দোবস্ত করা হয়েছিল। তার বিলি বন্টনের জন্য এসডিও, আসানসোল মুসলিম লীগ নেতারা ও আমি একটা বৈঠক করলাম। প্রথমে ক্যাম্প খোলা হলো নিগার নামে একটা ছোট্ট গুহাতে, সেখানে 1000 খানেক লোক ধরবে। পরে কান্ডুলিয়া ক্যাম্প খোলা হলো, এতে প্রায় 10,000 লোকের জায়গা হবে। আমি এই ক্যাম্পের নাম দিলাম হিজরতগঞ্জ। মাওলানা ইয়াসিন নামটা খুবই পছন্দ করলেন এবং খুশি হলেন। আসানসোল স্টেশনে ও পরে রানীগঞ্জ স্টেশনে মহাজেরদের নামানো হতো, পরে ট্রাক ভরে ক্যাম্পগুলোতে নিয়ে আসা হতো।
আমার সাথে সকল সময়ের জন্য কাজ করতেন মাওলানা ওয়াহিদ সাহেব। আমরা একসাথে পড়তাম। এখন তিনি শাহজাদপুরের পীর সাহেব। আমাদের খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত ছিল না। মুহাজিরদের জন্য যা পাক করতাম তার থেকেই কিছু খেয়ে নিতাম। দোকানপাট কিছুই ছিল না। শত শত লোক রোজই আসছে। দিনে একবেলার বেশি খেতে দিতে পারতাম না। একটা হাসপাতাল করেছিলাম। ময়মনসিংহের ডাক্তার আব্দুল হামিদ এবং গফরগাঁয়ের ডাক্তার হজরত আলী এই হাসপাতালে কাজ করতেন। আসানসোলের এসডিও মিস্টার রোজ 4-5 দিন পরে একজন বৃদ্ধা মেমকে নিয়ে আসলেন। তিনি আমাদের কাজের প্ল্যান করে দিতে সাহায্য করবেন, কারণ এই ভদ্রমহিলা যুদ্ধের সময় ব্রহ্মদেশ থেকে যখন লোক পালিয়ে আসছিল তখন সরকারি ক্যাম্পের সাথে জড়িত ছিলেন। তিনি যে প্ল্যান দিলেন তাতে আমাদের কাজের সুবিধাই হলো। 6-7 দিন পর বাংলা সরকার জনাব সলিমুল্লাহ ফাহমিকে বিহার মুহাজিরদের ভারপ্রাপ্ত কর্মচারী নিয়োগ করলেন। তিনি আসানসোলে এসে আমার খোঁজ করেন। পরে ময়রা ক্যাম্পে এসে আমাকে পেলেন। তিনি ক্যাম্পগুলোকে সরকারের তত্ত্বাবধানে নিয়ে গেলেন। মুসলিম লীগ স্বেচ্ছাসেবকরাও কাজ করলেন। আমি ও সলিমুল্লাহ সাহেব পরামর্শ করে মুহাজিরদের থেকে সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, রেশন ইনচার্জ, দারোয়ান ও অন্যান্য কর্মচারী নিয়োগ করলাম। এক জায়গায় খানা পাকানো অসম্ভবপর হচ্ছে না। রেশন কার্ড করে প্রত্যেক ফ্যামিলিকে বিনা পয়সায় চাল, জ্বালানি কাঠ, মরিচ, পেঁয়াজ সবকিছুই 7 দিনের জন্য দিয়ে দেওয়া হবে। শুধু মাংস একদিন পর পর দেওয়া হবে। মুহাজিররা এই বন্দোবস্তে খুশি হলেন। এই সমস্ত ঠিক করতে 1 মাস হয়ে গেল। এই সময় বিহার থেকে জাফর ইমাম সাহেব মুহাজিরদের বাংলাদেশের লোকেরা কেমন রেখেছে দেখবার জন্য এলেন। আমার সাথেও দেখা করলেন আমাদের অফিসে। আমরা একটা অফিস খুলেছিলাম, তার পাশেই আমরা থাকতাম। আমাদের পাকের বন্দোবস্তও হয়েছিল ওইখানে। আমাদের সংগঠন ও ব্যবস্থাপনা দেখে তিনি আমাকে এবং আমাদের সহকর্মীদের অনেক ধন্যবাদ জানিয়েছিলেন। মুহাজিরদের সাথে দেখা করে তাদের সুবিধা ও অসুবিধার কথা জিজ্ঞাসা করেছিলেন। পরে ময়রা ও মাথাইগঞ্জে ক্যাম্প খুললাম। এই 2 ক্যাম্পে প্রায় 10,000 মুহাজির দেওয়া হয়েছিল। অনেক শিক্ষিত ভদ্র ফ্যামিলিও এসেছিলেন। মুহাজিরদের আর আসানসোল এরিয়ায় জায়গা দেওয়া সম্ভব হবে না। আমরা এর পরে বিষ্ণুপুর, অন্ডাল, বর্ধমানেও কিছু কিছু মুহাজির পাঠালাম। আমার সাথে যে সমস্ত কর্মী ছিল আহার নিদ্রার অভাবে ও কাজের চাপে প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়েছিল। তাই অনেককে পূর্বেই কলকাতায় পাঠিয়ে দিয়েছি। আমারও জ্বর হয়ে গিয়েছিল। এই সময় মোহাম্মদ আলী ও AFM আব্দুর রহমান মন্ত্রী ছিলেন। তারা বেগম সোলাইমান, ইফফাত নসরুল্লাহ ও আরো কয়েকজন কর্মচারী সহ আসানসোলে আসেন। আমাকে পূর্বেই খবর পাঠিয়েছিলেন। আমিও আসানসোলে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। তাদের নিয়ে ক্যাম্পগুলি দেখানো হয়েছিল। সকলের কাছ থেকে বিদায় নিয়ে তাদের সাথেই কলকাতা রওনা হয়ে আসতে বাধ্য হলাম। বেগম সুলাইমান আমার শরীর ও চেহারার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন। ধন্যবাদ দাদা। দাদা। হ্যাঁ, অনেক ধন্যবাদ রাশেদা। অনেক ধন্যবাদ রাশেদা তোমাকে। এই আমরা শুনছিলাম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর একটি অংশের পাঠ। আমরা এবার আমাদের মূল আবৃত্তির অনুষ্ঠানে শুরু করব অনুষ্ঠান। তো আমি এই পর্যায়ে শুরুটা করতে চাই আমাদের অতিথি আবৃত্তি শিল্পী সুমিতা দত্ত ও ওনার কাছ থেকে। আমরা প্রথমে শুনি আপনার প্রথম পরিবেশনাটি, তারপর আমরা আমাদের আরেকজন আবৃত্তি শিল্পী, যদিও আমাদের চট্টগ্রামেরই, আমাদের বাংলাদেশের তথা আমাদেরই আবৃত্তি শিল্পী নাজনীন হক, আবৃত্তি শিল্পী এবং সংবাদ পাঠিকা, তার কাছ থেকে আমরা শুনবো। তাহলে আমরা শুরুটা করি সুমিতা দত্ত আপনাকে দিয়ে। আজ
বোধন চট্টগ্রামের আয়োজনের আজকে একটা বিশেষ দিন। আজ কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তো আজকে আমার প্রথম নিবেদনে কবি সুনীল গঙ্গোপাধ্যায়। শুধু কবিতার জন্য, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। আজ সত্যি কবিতার জন্যই আমাদের ভুবন পেরিয়ে সব দুই বাংলা মিলেমিশে একাকার। নিশ্চয়ই সত্যিই তাই। আমরা সেই আবার বলতে চাই যে কবিতার জন্যই আমরা সবকিছু ত্যাগ করতে পারি। সত্যি খুব চমৎকার। আমরা এবার নাজনীন হক আপনার কাছে আসছি। বোধনের আজকের আয়োজনে আমি প্রথম যে কবিতাটা নিবেদন করছি সেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে লিখেছেন 1334 বঙ্গাব্দে 22শে ফাল্গুন। আমার কবিতাটির নামও বোধন। মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এলো চলি, তার পানি হায় শেষ চাওয়া চায় করুণ কুন্দ কলি। উত্তর বাই এক তারা তার তীব্র নিখাদে দিল ঝংকার, শিথিল যা ছিল তারে ছড়াইল, গেল তারে দলি দলি। শীতের রথের ঘূর্ণি ধুলিতে গোধূলিরে করে ম্লান, তাহারি আড়ালে নবীন কালের কে আসিছে সে কি জানো। বলি বলি তাই আশ্বাসবাণী করে কানাকানি, কে আসি কি জানি বলে মর মরে অতি ধীর তরে অর্ঘ্য সাজাইয়ে আনো। নির্মম শীত তারই আয়োজনে এসেছিল বনপারে, মার্জিয়া দিল শ্রান্তি ক্লান্তি মার্জনা নাহি কারে। ম্লান চেতনার আবর্জনায় পান্থের পথে বিঘ্ন ঘনায় নবযৌবন দূতরূপী শীত দূর করে দিল তারে। ভরা পাত্রটি শূন্য করে সে ভরিতে নতুন করি, অপব্যয়ের ভয় নাহি তার পূর্ণের দান সরি। অলস ভোগের গ্লানি সে ঘুচায়, মৃত্যুর স্নানে কালিমা মুছায়, চিরপুরাতনে করে উজ্জ্বল নতুন চেতনা ভরি। ধন্যবাদ। বাহ! আমরা অনুষ্ঠানের শুরুতে অর্থাৎ সেই বোধন দিয়েই শুরু করলাম। অসংখ্য ধন্যবাদ নাজনীন আপনাকে অত্যন্ত চমৎকার একটি কবিতা বেছে নেওয়ার জন্য। শুরুতেই আমরা আবার যাব, শুনবো সুমিতা দত্ত এবং নাজনীন হক দুজনের কাছেই একই সঙ্গে রাশেদা খানমও আমাদেরকে শোনাবে। আমরা একটু বলে রাখি, আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, এই অনুষ্ঠানের একটি বাড়তি সুবিধা আমরা সবসময় নিয়ে থাকি বা পেয়ে থাকি। সেটি হচ্ছে যারা দেখছেন তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কমেন্টসের মাধ্যমে, মন্তব্যের মাধ্যমে তারা আমাদেরকে জানাতে পারছেন। একটা সময় আমি হয়তো আর কয়েকটি আবৃত্তি শুনবার পর সেই কমেন্টসগুলো আমি পড়ে শোনাবো, তাদের অনুভূতিগুলো আমরা একটু জানবো। তো আমি এই পর্যায়ে রাশেদা খানমের কাছে যাচ্ছি। রাশেদা, আমরা তোমার প্রথম কি আবৃত্তি শুনবো তারপর। ধন্যবাদ দাদা। আমি বাংলাদেশ দিয়ে শুরু করতে চাই। এটি একটি
খন্দকার আশরাফ হোসেনের লেখা একটি কবিতা। আমরা জানি, আমরা দেখেছি এই কবি বরাবরই পুরাণের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি তাঁর লেখায় বহুবার বেহুলা এবং লক্ষিন্দরের উপাখ্যান ব্যবহার করেছেন। আজকে যেই কবিতাটি আমি নির্বাচন করেছি এটিতেও তিনি বেহুলার উপাখ্যান ব্যবহার করেছেন এবং বেহুলার চরিত্রের সাথে তিনি বাংলাদেশের পরিস্থিতির সাথে একটা মিল খুঁজে পেয়েছেন। তাই তিনি বাংলাদেশকে বলেছেন বেহুলা বাংলাদেশ। আমি পড়ছি। তুমি কি আমাকে ছুঁয়েছিলে দীঘল ঘুমের পর? কেন আমি জেগে উঠলাম? নিদ্রা ছিল ভালো, নিদ্রা ছিল খামে মোড়া, মোহিনী অঙ্গের ভাঁজে ভাঁজে কত জাদু, কত আলো। জেগে দেখলাম আধার কেটে যাচ্ছে বৈঠায় যেমন জল। ছলাচ্ছলের মধ্যে আমার মস্তক ধরে আছো তুমি। আমি সুপ্রভাত জানালাম না তোমাকে, আমি দুর্বাসার মতো অভিশাপ দিলাম তোমাকে। অন্ধ হও, তুমি যেন আলোর বর্ষণে গর্ভবতী না হও কখনো। তুমি যেন তোমার নদীর মতো শুয়ে থাকো, চেতনাবিহীন। আমার শরীর এখন জেগে উঠছে কালকেউটের মতো। শিরাতে জ্যৈষ্ঠের রৌদ্রে খুঁজছে খড়কুটো, যেন সে জ্বালাতে পারে একটি স্ফুলিঙ্গে বিশাল দাবানল। মুহূর্তে আক্রোশে যেন সে ভেঙে নিতে পারে পাথরের চাই। তুমি কেন জাগালে আমাকে? বহু যুগ বহু বেহুলার ক্রন্দন শুনে আমি পাশ ফিরে শুয়েছি। অযুত শিশুর মুন্ডু হাতে রাক্ষস হেঁটে গেলে আমি তাকে গ্রাহ্য করিনি। নগর পোড়ালে তারা, আমি দেবালয়ের ভগ্ন স্তূপ থেকে জেলে নিয়েছি সিগারেট। হেসেছি ঘোরের মধ্যে। দ্রৌপদীর লুণ্ঠিত লজ্জা আমাকে চমৎকার আত্মসুখের জরিন মহলে নিয়ে গেছে। বলেছে, দেখ এই তোর মাতৃমূর্তি। আমি চোখ ফিরাইনি। তবে কেন এতদিন পর জাগালে আমাকে? তুমি কি চাও আমার কাছে আর? নপুংসক বীজের কাছে গোলাপের হাসির প্রার্থনা করো, নির্জল মেঘের কাছে পৃথিবীর জরায়ুতে বীর্য নিষেক। কেন তুমি এতদিন বয়ে বেড়ালে আমাকে? ইন্দ্রের সভায় তুমি ছিন্ন খঞ্জনার মতো নেচেছিলে দেখে ভিমড়ি খেয়েছিল এক কবি। তোমাকে অরফিউসের প্রণয়িনী ভেবে অন্য একজন বাঁশিতে তুলেছে বেহাগ। তোমাকে নগরের নিপাট চশমখোর এক ধরিবাজ গলির ভেতরে নিয়ে বুকের মধ্যে গুঁজে দিয়েছে লাল রুমাল। তুমি বেশ্যার বিড়াল এক কবিকে উপহারে দিয়েছ জারজ। চুলে লাল রং মেখে সঙ্গ দিয়েছ লম্পটকে। তুমি আমার কাফন খুলে নিয়ে বানিয়েছ ফিনফিনে ওড়না। রৌদ্র ঝলমল রাজপথে আমার লাশ শুয়ে রেখে ভিক্ষে করেছ ভিনদেশি বণিকের ছুঁড়ে দেয়া আধুলিও শিকি। কেন জাগালে হাই, কেন জাগালে আমাকে? আমি আমার পেশিতে শুনতে পাচ্ছি জলের টঙ্কার। উপড়ে নেওয়া চোখের কোটরে জ্বলে উঠছে রোদ। মধ্যরাতেই জোয়ারের জল যেমন ভাসিয়ে নিয়ে যায় নৌকো, যেমন উপকূলের প্রচন্ড গর্কিতে ভাসে মানুষের লাশ, যেমন বন্যার ভাসানে ডুবে পড়া যৌবনা নারী, আমি ডুবে যাচ্ছি। ডুবতে ডুবতে ভেসে উঠছি। মৃত্যুর শয্যা ছেড়ে নবীন লক্ষিন্দর। আমার বুকের ছাতি বেড়ে যাচ্ছে ক্রমাগত। কঙ্কালের চিহ্নগুলো ঢুকে যাচ্ছে পেশির কবরে। রাজপথে দাঁড়ালাম, বুকে পিঠে সেঁটে নিয়ে ক্রোধ। সহস্র মৃত্যু আর অবমাননার নেব প্রতিশোধ। এই সেই রাজপথ যেখানে একদা আমি ছুটিয়েছি পিপাসার অশ্ব আমার। এই রাজপথে প্রেমিকার হাত ধরে হেঁটে গেছি।
বাসনার পুষ্পহার বেঁধেছি নিবিতে, দুপাশের বৃক্ষরাজি ভুলে গেছে বসন্তের কুহু ও ক্রন্দন। তোমার আমার চোখ ভুলে গেছে প্রবীণ বৃক্ষেরা। আহা, কত কাল পর আবার চোখ মেলে দেখছি তোমাকে, দেখছি আবার তুমি ক্রন্দনরতা, চোখে মুখে অনিবার্য ভুলের সন্তাপ। আবার হাঁটুর মধ্যে সকল লজ্জা ঢেকে তুমি নত জানু, বীর্যের প্রার্থনারতা নবীন কিশোরী। আমি অবশেষে তোমাকে বললাম সুপ্রভাত। তুমি যেন আলোর সুতীব্র ঘাতে পুনরায় গর্ভবতী হও, আমাকে ধারণ করবে এত প্রাণ তোমার কি আছে? ধন্যবাদ। বাহ, খুব চমৎকার, খুবই সুন্দর। রাশেদা, আমরা শুনছিলাম রাশেদার কাছ থেকে। এবার আমরা আবার ফিরে যাব আমাদের শিল্পী দুজনের কাছেই। প্রথমেই সুমিতা দত্ত, আপনার কাছ থেকে আরেকটি শুনবো। তার আগে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি, সুমিতা দত্ত জন্ম কলকাতাতে হলেও এখন স্থায়ীভাবে বসবাস করছেন ভারতের শিলিগুড়িতে। 1993 সাল থেকে, অর্থাৎ দীর্ঘদিন। একদম শৈশব থেকেই আবৃত্তির সঙ্গে, কবিতার সঙ্গে তার একটি সাহচর্য রয়েছে এবং আবৃত্তির উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন, আমরা সবাই জানি, বিশিষ্ট আবৃত্তি শিল্পী, আবৃত্তি গুরু উৎপল কুণ্ডুর কাছ থেকে। স্বল্প সময়ের জন্য হলেও আমরা বিশ্বাস করি যে একজন ঋদ্ধ আবৃত্তি শিল্পী হতে এটি তাকে যথেষ্ট সহায়তা করেছে। আকাশবাণী শিলিগুড়িতে এবং একই সঙ্গে জলপাইগুড়ির দূরদর্শনে সঞ্চালনা এবং অনুষ্ঠান ঘোষণা সহ আবৃত্তি পরিবেশন করেন তিনি। ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাণী ট্রেনিং লাভ করেছেন এবং ন্যাশনাল একাডেমি অফ ব্রডকাস্টিং অ্যান্ড মাল্টিমিডিয়া থেকে চিলড্রেন প্রোগ্রামের উপরে সার্টিফিকেট কোর্স সম্পাদনা করেছেন। এর সমস্ত কিছুই করেছেন আবৃত্তিকে ভালোবেসে, কবিতাকে ভালোবেসে। আমরা শুনি আবৃত্তি শিল্পী সুমিতা দত্তের কাছ থেকে তার কথা এবং আবৃত্তি। হ্যাঁ দাদা, আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষে রয়েছি এখন, তাই তার লেখা একটি কবিতা হওয়া না হওয়ার গল্প এখন আমার নিবেদনে। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমী কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস ও রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়। তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর।
দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙ্গুলে মাঘের শীত। মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানেও কে? ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছো, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতুলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য, মৃত্যুর মুখোমুখি। আমি জেগে থাকি। বাহ! অসাধারণ, খুবই অসাধারণ। অসাধারণ। সেই এই যে এক আড়ম্বরের জন্য জেগে থাকা, মৃত্যুর মুখোমুখি হয়ে, আমার মনে হয় বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের পক্ষেই সম্ভব সত্যি, এগুলো, তাই না? আমরা এইভাবে এবার জেগে এইভাবে থাকি, রাইট, এইভাবে। চিন্তা করে ভাবতে পারা। আমরা এবার শুনবো নাজনীন হক। তার আগে খুব সংক্ষেপে একটু জানিয়ে রাখি নাজনীন হক সম্পর্কে যারা দেখছেন। চট্টগ্রামেই তার বসবাস এবং দীর্ঘদিন আবৃত্তি চর্চার সঙ্গে, শুধু আবৃত্তি চর্চায় নয়, আবৃত্তির পাশাপাশি সংবাদ পাঠ এবং ঘোষণাতেও তার একটি পারঙ্গমতা বা দক্ষতা, যেটি বলি না কেন, আছে। একজন সুঘোষিকাই বলবো আমি। চট্টগ্রাম টেলিভিশনের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন, 2017 থেকে 19 পর্যন্ত বিচিত্রায় নিয়মিতভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়াও আবৃত্তি, সংবাদ পাঠ এবং ঘোষণা ছাড়াও তার আরেকটি পারদর্শিতা রয়েছে, সেটি হচ্ছে গ্রন্থনা এবং সেটি পরিচালনা। বিশেষ করে শিশু কিশোর মেলার গ্রন্থনা এবং সুখের সন্ধানী অনুষ্ঠানের নামক আরেকটি অনুষ্ঠানের উপস্থাপনার গ্রন্থনা তিনি করছেন। চট্টগ্রাম আবৃত্তি একাডেমির সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন। আমরা শুনি নাজনীন হকের কাছে তার সেই আবৃত্তি চর্চার খানিকটা কথা এবং সেই সঙ্গে তার আবৃত্তি। ধন্যবাদ। আবৃত্তি আমার খুব প্রিয় একটা বিষয়। সেই ছোটবেলা থেকে যখন কথা বলতে শিখছি
তখন থেকে মার মুখ থেকে, নানুর মুখ থেকে শুনতে শুনতে ছড়া বলা, কখনো আমার ছোটবেলার একটা ছড়া আমার বাবা রেকর্ড করে রেখেছিলেন, সেটা শুনে খুব মজা পেতাম। কিন্তু সেই ছড়ার মধ্যে সব উচ্চারণই ভুল ছিল, আমার র ছিল ল। একটা সময় মনে হলো আমার উচ্চারণটা অনেক ভালো করা প্রয়োজন। আমার ভিতর থেকেই তাগিদ ছিল, ভালোবাসা ছিল কবিতার প্রতি, আর সেই ভালোবাসার থেকেই এই কবিতায় পথ চলা। আমি আসলে চট্টগ্রাম আবৃত্তি একাডেমি নামে একটা সংগঠনে শিখেছিলাম, সেটা এখন নেই। আর আমি ত্রিতরঙ্গের সঙ্গে যুক্ত আছি। আর এই হচ্ছে আমার পরিচয়। এখন আমি যে কবিতাটা আপনাদের পড়ে শোনাবো সেটা সুবোধ সরকারের লেখা। কবিতার নাম শাড়ি। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারি প্রথম থাকে সে রাখল সব নীল শাড়ি। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। আলমারির দ্বিতীয় থাকে রাত্র সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে ৩টে ময়ূর, যেন ৩ দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতার রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটা বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা ৩টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল ১২ ইঞ্চি। ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ৬তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। ১৯ বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল ৩জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও। পেছনে ৩জন সে কি উল্লাস, নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। ধন্যবাদ দাদা। বাহ, খুবই সুন্দর, চমৎকার পরিবেশনা। আমরা রাশেদার পরিবেশনা শুনবার পরপর আমরা কিন্তু কমেন্টস পড়ব, ঠিক আছে? ওকে রাশেদা। জি দাদা। এবার আমি কবি দেবব্রত সিংহের লেখা একটি কবিতা পড়তে চাই। এই কবি তার লেখায় সবসময় গ্রাম বাংলার প্রান্তিক মানুষদের কথা বলেছেন, যার কারণে তার কবিতাগুলোকে বলা হয় লোকসাধারণের কবিতা। তিনি এই লোকসাধারণের কবিতাগুলো লোকভাষাতেই রচনা করে থাকেন। তেমনি একটি কবিতা, অনুপ্রেরণামূলক কবিতা, তেজ। আমি জাম্বুইনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাজলি বেঠে। কাগজওয়ালারা বললে, অতটুকু বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হইবে কারো কিছু। টিভিওয়ালারা বললে,
তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি? সেইটু তোমাকে বলতে হইবে খুইলে। পঞ্চায়েতের অধিপতি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুইড়া ঘরে। জাম্বুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে হাইকে ডাইকে ঘুম ভাঙ্গায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলুম আমি। কুইড়া ঘরের ঘুটঘুটা আন্ধারে হেডমাস্টার মশাইরে দেখে চোখ কচালে মায়ের পাড়া আমিও হা হয়ে ভেবেছিলাম, এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বলল, এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটো শুনে কাইন্দে ভাষায় ছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাইচে থাকলে আমি মানুষটারে দেখাইতে পাইতেম বহুত কিছু। আমার বুকের ভেতর যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালাইছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের মাটির কুইড়া ঘরটাকে আলো কইরাছে, সেই তো দেখাইতে পাইতেম। আপনারা বলছেন বৈঠে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দাম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বুনির কুইড়ি পাড়ার শিবু কুইড়ির বিটি সাঁচলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হেঁসেল ঠেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইড়ি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটাচারো গোট কি। বাপ বলতো দেখ সাঁচলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শুন, যে যা বলছে বলুক, সেসব কথা এক কানে সিঁধালে আরেক কানে বার করে দিবি। তখন বাবুপাড়ার দেঘুরা ঘরে কামিন খাইত মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আইসতো বটে, জ্বর আলে মা চুপচাপ অ্যাংলাতে তালাই পাইতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জাঁর কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ছিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘইরা গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর সে তারা শুনতেই না যায়। আমাদের দিদি বুড়ি তখনও বাইচে। কুল তলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাইচটুকুন করতে পাঠাইছিল আমারে বাবু ঘরে। পুরানো ফটকে ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁট ফাট দিয়ে 7 সূত্র কইরে আসছিলুম চলে। দেঘরে গিন্নি নাই ছাইলে এক গাদা এটা কাটা ঝুটা বাসন আমার সামনে আইনে ধরে দিলে। বললুম, আমি তোমাদের ঝুটা ভাষণ ধুইতে লাইব। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের ঝুটা ভাষণ ধুয়ে গুজারে গেল, আর তুই আমাদের ঝুটা ভাষণ ধুইতে লাইবি? বললুম, হ, আমি তোমাদের ঝুটা ভাষণ ধুইতে লাইব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললুম। কথাটা বইলে গটগট গটগট কইরে বাবুগিন্নির মুখের সামনে আমি বেরোই চলে এলুম। তা বাদে ছেলে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাত্মদের ধান কাটতে বাপ ঘরকে ফিরে আইলে দুপাতা লিখা পড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন কইরে বলেছিল বুড়ি দিদি।
মা কোনো রাগ আড়ে নাই। আঘোর মাসের সন্ধ্যা বেলায় এংলাতে আগুন জেলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকানো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাইকে মাথায় হাত বুলাই গম গৈমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজরি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবেই হোক কেনে, কারু কাছে মাথা নোয়াই নিজের তেজ পিকাবি নাই। এই তেজ টুকুন লাগে লেখাপড়া শিখাইছি তোকে, না হলে আমাদের মতো হাবাত মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুনির কুঁইরি পাড়ার শিব কুঁইরির বিঠি সাজলি। কবেকার সেই ক্লাস 7 কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গগুল লতার এংলাতে লুকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজাই জিপ গাড়িতে চেপে আগুপু ছিপু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজলি কুড়ি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটি কুঁইরা ঘরে। হেডমাস্টার মশাই বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াইলে, পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমারে দেখতে আইলুম। সত্যিই বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকার চেকটা এখন লাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমায় ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ের সেই দেখইরা গিন্নির বড় বেটা এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আইসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের বাড়ির কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো সাজলি আছে, আরো শিবকুঁড়ির বিটি আছে গা গিরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগি কাঁদে বলবে, ততদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে। ধন্যবাদ। বাহ! আমরা রাশেদার কাছ থেকে দীর্ঘ এই কবিতাটির আবৃত্তি শুনছিলাম। রাশেদা, অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছে রাশেদার কানেকশনটি বোধহয় তোমার ছবি কিন্তু ফ্রিজ হয়ে গেছে, তুমি একটু দেখে নিও তোমার মোবাইল সেটটাতে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা। আমরা এই সুযোগে একটু দেখে আসি যারা আমাদের সঙ্গে এতক্ষণ আছেন। জুঁই ভট্টাচার্য, উনিও শিলিগুড়ি থেকেই
আবৃত্তি শিল্পী আমাদের এখানে আবৃত্তি অনুষ্ঠান করেছেন। শুভ সন্ধ্যা জানিয়েছেন সুবীর ভট্টাচার্য, সুবীরদা শিলিগুড়ি থেকে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকেও সুবীরদা আমাদের অনুষ্ঠান দেখবার জন্য। পান্না ভট্টাচার্য চট্টগ্রাম থেকে লিখেছে, বোধন আবৃত্তি পরিষদের সেও একজন সদস্য। রাশেদা তোর জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা বন্ধু। হ্যাঁ, আমরা রাশেদাকে জানিয়ে দিলাম, রাশেদা দেখছে সেটি। শিমুল নন্দী, ধন্যবাদ পান্না। শিমুল নন্দী লিখছেন, বোধন আবৃত্তি পরিষদের সাথে যখন সম্পৃক্ত হই তখন রাশেদা আপার সাথে একই মঞ্চে আবৃত্তি করেছি। দীর্ঘদিন পর রাশেদা আপাকে বোধনের আয়োজনে এই আবৃত্তি সন্ধ্যায় শুভেচ্ছা ও শুভকামনা। নিশ্চয়ই শিমুলের আরেকটি কমেন্টস রয়েছে। ধন্যবাদ শিমুলদা। আমন্ত্রিত গুণী আবৃত্তি শিল্পী সুমিতা দত্ত এবং নাজনীন হকের প্রতি রইল শুভেচ্ছা, শুভকামনা এবং অশেষ কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ শিমুল। রাজিউর রহমান বিতান বোধন আবৃত্তি পরিষদের তথ্য এবং প্রচার সম্পাদক লিখছে, অনলাইনের এই প্ল্যাটফর্মে অতিথি আবৃত্তি শিল্পী সুমিতা দত্তকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। সেই সাথে সংবাদ পাঠিকা ও আবৃত্তি শিল্পী নাজনীনকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আর বোধনের রাশেদা খানমের জন্য রইল শুভেচ্ছা শুভেচ্ছা। আশা করছি উপভোগ্য কিছু মুহূর্ত পাবো আজকের আয়োজনে। আমি নিশ্চিত আমরা সেটি পাচ্ছি। শিমুল আরেকটি কমেন্টস করেছে, রাশেদা আপাকে দীর্ঘদিন পর বোধনের আয়োজনে আবৃত্তি সন্ধ্যায় শুভেচ্ছা ও শুভকামনা। নিশ্চয়ই। উৎপল দত্ত লিখছেন, খুবই ভালো লাগলো রাশেদা। আমি সাথে থাকা সুমিতা দত্ত এবং নাজনীন হক দুজনকেই বলছি, আমি হয়তো অনেককে চিনি না যারা কমেন্টস করছেন, আপনারা যদি যারা জানেন পরিচিত হন নিশ্চয়ই আপনারাও সংযোগ করতে পারেন সেই কমেন্টসের সঙ্গে। আমাদের বোধন আবৃত্তি পরিষদের সভাপতি হালিম ভাই কি লিখছে দেখি। রাশেদা চমৎকার পাঠ করেছো। হ্যাঁ হালিম ভাই, অনেক ধন্যবাদ। মিনু রায় লিখছেন, দারুণ সুমিতা দি, দারুণ লাগছে, সকল শিল্পীদের আমার তরফ থেকে শুভেচ্ছা। নিশ্চয়ই। হ্যাঁ মিনুদি, খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন। রত্না নন্দী লিখছেন, খুব ভালো লাগছে, সকলকে শুভেচ্ছা। রত্নাদিও খুব ভালো গান, খুব ভালো সঙ্গীত শিল্পী শিলিগুড়ির। বাহ। স্বপ্না দাস লিখছেন, ভালো লাগছে, শুভেচ্ছা। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকেই, আমাদেরও ভালো লাগছে আপনাদের কমেন্টস দেখে। পারভেজ চৌধুরী, বন্ধু এবং আবৃত্তি শিল্পী, আমাদের বোধনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। আবৃত্তি শিল্পী সুমিতা দত্ত, আপনার আবৃত্তিতে মোহিত হয়েছি। নাজনীন হক, আপনাকে বোধনে স্বাগত জানাই। আমাদের রাশেদাকে অনেকদিন পর পেলাম, ভীষণ ভালো লাগছে। নিশ্চয়ই। পারভেজ দাকে আমার প্রণাম। পারভেজ দা ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। হালিম ভাই লিখছেন, দিদি নমস্কার, কবির জন্মদিনকে মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের কথা বলছেন। গোবিন্দ দাস লিখছেন, দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি নিশ্চিত উনি শুনতেও পাচ্ছেন। অনেক ধন্যবাদ গোবিন্দ দা, আমাদের সঙ্গে থাকুন। নিবেদিতা দত্ত আচ্ছা লিখছেন, এক দারুণ অনুভূতি, প্রত্যেককে অনেক শুভেচ্ছা ও শুভকামনা, দুই দেশের মেলবন্ধনের সাক্ষী হতে পেরে আনন্দিত। আমরাও অনেক আনন্দিত যে আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, দেখছেন। মিনু রায় লিখছেন, খুব ভালো লাগছে, আমরা ভারতীয় হয়ে আমাদের সুমিতাদির মাধ্যমে ওপারের শিল্পীদের আবৃত্তি শুনতে পাচ্ছি। আমাদেরকে ইথার এপার ওপার এক করে দিয়ে আমরা কৃতজ্ঞ, বোধনের কাছে কৃতজ্ঞ, সত্যি ভালো লাগছে। শামসুল বাড়ি লিখছেন, অনেক সুন্দর হচ্ছে, ভালো, চালিয়ে যাও। নিশ্চয়ই। শাহিন জেসমিন লিখছেন, খুব ভালো হচ্ছে। প্রবাল লালা লিখছেন, চমৎকার, ভালো চলছে অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের সুনামধন্য আবৃত্তি শিল্পী স্নেহের সুমিতা দত্তকে ধন্যবাদ, সুন্দর সন্ধ্যা উপভোগের সুযোগ করে দিয়েছেন, সকলের জন্য রইল শুভকামনা। নিশ্চয়ই আপনাকেও শুভকামনা জানাই। প্রবালদাও খুব ভালো আবৃত্তি শিল্পী, মালদায় থাকেন,
দীর্ঘদিন আবৃত্তির সঙ্গে ওনার সাহচর্য রয়েছে। বাহ। আমাদের অত্যন্ত প্রিয়জন আবৃত্তি শিল্পী অমিতাভ কাঞ্জিলাল। সুমিতা আমার সহোদরা, এত সংবেদন সম্পন্ন আবৃত্তিকারের সাহচর্য আমি খুব একটা পাইনি। যাক, এই খেদ অন্তত আজকে কমবে, কিছুটা হলেও আজকে পাচ্ছেন। আমাদের সঙ্গেই থাকবেন অমিতাভদা। মৌনিতা দে লিখছেন, আগে এগিয়ে যাও, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। শুভেচ্ছা নিশ্চয়ই। খুব ভালো লাগলো। নয়ন জ্যোতি দত্ত লিখছেন, ভাই, অসাধারণ একটি অনুষ্ঠান। আপনার ভাই? আচ্ছা, খুব ভালো লাগছে শুনতে। বাহ। ওই গোবিন্দ দাস আপাতত আমার দেওর, গোবিন্দ দাস ছিলেন দেওর হন। স্বপন ভট্টাচার্য লিখছেন, খুব ভালো আবৃত্তি শুনলাম সুমিতা দত্ত এবং নাজনীন হকের কণ্ঠে। নিশ্চয়ই। খুব ভালো লাগলো। হালিম ভাইয়ের বোধহয় একটি ছোট্ট আবদার রয়েছে, মানে আমরা যাকে বলি অনুরোধ, নাজনীন সুকান্তর কোনো কবিতা পড়বে কি, এটি নাজনীনকে উদ্দেশ্য করে হালিম ভাই লিখেছেন। দেখা যাক, ওনার লিস্টে যদি থাকে নিশ্চয়ই আজকে পড়বেন। রুকসানা বেগম রোজি লিখছেন, রাশেদা আপা অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ, আপনার শুভেচ্ছা আমরা এখানে জানিয়ে দিলাম। জয়িতা ব্যানার্জি লিখছেন, সুমিতা দি দারুণ প্রোগ্রাম। নিশ্চয়ই। আমার পরিবার, আমার বৃহত্তর পরিবারের এরা সদস্য সব মিনুদি, এরা সব বৃহত্তর পরিবার আমার। লিটন দাস লিখছেন, সুমিতা দি আবৃত্তি দারুণ, ভালো উদ্যোগ, চমৎকার। আমরা এই পর্বে আবার কবিতা শুনতে চলে যাই। কবিতা শুনবো এবার সুমিতা দির কাছ থেকে। সুমিতা দত্ত, আপনার কাছ থেকে কবিতা শুনবো এবার। দাদা, আমি বঙ্গবন্ধুর উপরে লেখা আনিসুল হকের কবিতাটা একটু পড়ছি। বাহ, নিশ্চয়ই। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমরা কিন্তু এই বছরটি মুজিব বর্ষ হিসেবে পালন করছি, কারণ বঙ্গবন্ধুর 100 বছর জন্মশতবর্ষ এটি। তো করোনার জন্য আমরা হয়তো আমাদের মুজিব বর্ষ পালনের যেটি বলবো যে আঙ্গিক, তাতে একটু পরিবর্তন আনতে হয়েছে আমাদেরকে, কিন্তু আমরা মনে প্রাণে, আমাদের ধ্যানে আমরা শেখ মুজিবকে সবসময় ধারণ করি। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনি বঙ্গবন্ধুর উপর আনিসুল হকের কবিতাটি বেছে নিয়েছেন আজকের দিনে পরিবেশন করবার জন্য। আমরা শুনি আপনার কাছ থেকে সেটি। এটা অমিতাভদার আমাকে মানে এই কবিতাটা আমাকে দিয়ে মানে সহায়তা করেছেন। তো অমিতাভ কাঞ্জিলাল যে অমিতাভদার পছন্দের কবিতা, আমি একটু 32 নম্বর মেঘের ওপারে, আনিসুল হক। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি, 32 নম্বর মেঘমহল। 32 নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি, আপনার গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হাতে পাইপ। ছাদের কিনারে সানসেটে উঠছে কবুতরগুলো। উঠোনে সাইকেল রিক্সা চালাচ্ছে লাল সোয়েটার পরা রাসেল। পানির ডিব্বা নিয়ে ডাইনিং টেবিলের পাশের গোল টেবিলটাতে সুপারি কাটায় ব্যস্ত আপনার রেনু। জামাল মুক্তিযুদ্ধের ট্রেনিং এর সময় পাওয়া ক্যাপটা পরে আয়নায় তাকাচ্ছেন। ছাদের ঘরে বেহালা বাজাচ্ছেন কামাল। মেঘে মেঘে ছড়িয়ে পড়ছে বেহালার মূর্ছনা। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি, 32 নম্বর মেঘমহল। সেখানে দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে পুরো লেন্সের ভেতর থেকে পুরনো চোখে তাকিয়ে আপনি দেখছেন, যেমন করে দেখেছিলেন 71-এর মার্চে ওড়ানো সবুজের মধ্যে লাল সূর্য আর হলুদ মানচিত্র খচিত পতাকা, যেমন করে তাকিয়ে দেখেছিলেন
70-এ 71-এ রোজ আপনার নির্দেশের অপেক্ষায় 32 নম্বর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পাগল মানুষগুলোকে যেমন করে 7ই মার্চের মঞ্চে দাঁড়িয়ে লক্ষ কোটি চোখে দেখতে পেয়েছিলেন একটি জাতির জন্মের ফুল ফোটা, যেন আপনি রিলকে পৃথিবীর শেষতম কবি, যিনি শিল্পীর মগ্নতা নিয়ে নিরীক্ষণ করেন কি করে কলি থেকে পাপড়ি উন্মিলিত হয়, ফুটে ওঠে ফুল। আকাশের ওপারে আকাশে মেঘমহলের 32 নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি তাকিয়ে আছেন, বারবার দেখেও আপনার আশ মিটছে না। শিল্পী যেমন ছবি আঁকা শেষ করে ক্যানভাস থেকে দূরে গিয়ে পুরোটা ছবি বারবার করে দেখেন, লেখা সম্পন্ন হয়ে যাওয়ার পরও রবীন্দ্রনাথ যেমন বারবার পড়তেন তার কবিতা আর পাণ্ডুলিপিটাকে বানিয়ে ফেলতেন একটি আস্ত শিল্পকর্ম, তেমনি করে আপনি দেখছেন আপনার আঁকা ছবিটাকে দূর থেকে, কিন্তু পূর্ণ চোখে। তেমনি করে আপনি পড়ছেন আপনার লেখা কবিতাটাকে, অপার্থিব শিল্প সুষমায় অপরূপ দিব্যকান্তি আপনি দেখছেন কিরকম জল জল করছে আপনার শিল্পকর্মখানি। দেখছেন কি রকম করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাঙালিরা, দেখছেন কিরকম মুক্ত কণ্ঠে তারা গাইছে আমার সোনার বাংলা। স্বকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর কবি জনচিত উজ্জ্বলতা আর মগ্নতা অবয়ব জুড়ে, ভোরের সোনালি আলোয় কাঁচা পাকা চুলে স্বর্গীয় দ্যুতি। রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দ দাশের পাশে দাঁড়িয়ে আপনি বলছেন, ওই দেখুন, ওই যে আমার কবিতা, কবিগুরু, ওই যে আপনার সোনার বাংলা। বিদ্রোহী কবি, ওই যে আপনার জয় বাংলা। জীবনানন্দ বাবু, ওই যে আপনার রূপসী বাংলা। ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ। ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ। ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ। চির অপরূপ, চির মধুর, চির অপরাজেয় বাংলাদেশ। আপনি চশমা খুলে হাতে নিলেন, আপনার উজ্জ্বল চোখ দুটি থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। অনেক নিচে মর্তের এক 4 কোণা ঘরে লেখার টেবিলে বসে আছি, আমার চোখ ভিজে গেল। আমি পাশ টেবিলে রাখা বাংলাদেশের পতাকাটা বুকে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে আপনি নাই? এই তো আপনি আছেন, এইখানে, সবখানে, সমস্ত বাংলায়। এইখানে বাংলার লাল ও সবুজে, আমাদের অশ্রু আর ভালোবাসায়, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার আর এগিয়ে যাওয়ার অমোঘ মন্ত্রে। মানুষকে দাবায়া রাখতে পারবা না, মানুষকে দাবায়া রাখতে পারবা না। বাহ, বাহ, অসাধারণ। আহ, আমাদের কাছে খুব স্পষ্টতই প্রতিভাত হয়ে উঠছিল বঙ্গবন্ধুর সেই পারিবারিক জীবন থেকে শুরু করে তার রাষ্ট্রীয় জীবন, অর্থাৎ তার সাংসারিক জীবনে যেরকম তার পুত্র কন্যা স্ত্রী পরিবেষ্টিত ছিল, একইভাবে তার সামগ্রিক রাষ্ট্রীয় পারিবারিক জীবনে প্রতিটি কবি মিশে গেছেন তার সঙ্গে, এই মহামানবের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন। দারুণ একটি পরিবেশনা আমরা শুনলাম। এবার আমরা আসবো নাজনীন হকের কাছে। কি শুনবো আপনার কাছে? যেহেতু একটা অনুরোধ ছিল, আজকে যারা দেখছেন
তাদেরকে সম্মানিত করাই আমাদের আজকের কাজ। সুকান্ত ভট্টাচার্যের কবিতা বাহ! আবারও বোধন। এই কবিতাটা আমার ভীষণ পছন্দ, যদিও বা আমার দুবারই বোধন নামে কবিতা হয়ে যাচ্ছে, তবু আমি পড়ছি। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কোপার, কোথাও নেই কোপার। মারিও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যর্থ জীবন যাত্রা, চুপি চুপি কান্না বাহুকে। হে নিরিবিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ঢুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার। পায়ে পায়ে বাঁধা ছেলে, তবু আজও বিস্ময় আমার। ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে। অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর কোন, তারা মুদ্রা গণে কোটি কোটি, তাদের ভান্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি। তোমাকে বিদ্রূপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে, কুজ্ঝটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণীর দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, সুদ ও আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র। লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও হাত তাকে ছিঁড়ে দিতে। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর, মেলো চোখ আজ ভাঙো সে ফাঁদ। হাঁকো দিকে দিকে সিংহনাদ, তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন ও মরণ কাঠি। তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি, মরণ মন্ত্র বলে শোনো তাকি। এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার। হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই,
স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার। মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। ১৩০০ সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার, মানুষ ছিল কি জবাব দেবে না তার। আজ আর বিমূঢ় আস্ফোলন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকে নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামাবা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা। আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণী আর মনে দাও শীতের শেষের তুষার গলানো তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয়, বুঝবো তুমি তো মানুষ নও। গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তো তোমার মুখেতে অন্ন। বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে। তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়। ধন্যবাদ। বাহ! অনেক ধন্যবাদ। একটু বলতে চাই, কবিতাটা আমার হ্যাঁ, আসলে প্রস্তুতি ছিল না, আমি অনুরোধে করেছি, আমার ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। না, খুব সুন্দর হয়েছে এবং বিশেষ করে আমরা যে যারা দেখছেন তাদের অনুরোধ রক্ষা করতে পারছি, এটিও কম কথা নয় কিন্তু। যাই হোক, আমরা এবার আবার সুমিতা দত্ত আপনার কাছে আসছি। আপনার কাছ থেকে আমরা এবার কি শুনবো? আমি এবারে একটু প্রেমের কবিতা, সমিত বিশ্বাসের লেখা। অত্যন্ত তিনি শিলিগুড়িতে থাকেন, লিখছেন, খুব ভালো লেখেন। তার একটি কবিতা, বাহ! হৃদয়পুরের কুঁড়ে ঘর। আমার একটা ঘর বানিয়ে দেবে? না না, শহরে নয়, অজ গ্রাম হলেই খুব ভালো হয়। বাঁশের ঘর আর উপরে টিনের চাল, সামনে বাগান সবজির, সবুজ ঘাস অল্প থাকবে একটু। তুমি আমি বসতে পারলেই চলবে, ওই একটু গল্প করব। আমি বায়না করব, তুমি বোঝাবে, আমার চুল বেঁধে দেবে। ঘরের মেঝে লাল সিমেন্টের হবে, বুঝলে? না ছবি এঁকে বোঝাবো? তুমি তো আবার একটু ভাবুক কি না, মনেও থাকে না কিছু তোমার, কি যে জ্বালা। আচ্ছা, তুমি তো গরমে এসি ছাড়া শুতে পারো না, কি হবে তবে? আমি সারা রাত তোমাকে পাখা করব কেমন? ক্লান্ত হলে তোমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়বো। আমার চুলে বিলি কেটে দেবে তো? আমিও দেব। ওই লাল সিমেন্টের মেঝেতে শুয়ে তুমি আমি রেডিও শুনবো। মোবাইল থাকবে না কিন্তু, বলে রাখলাম। তখন বুঝবো কে প্রিয়, আমি না ওই মুঠো ফোন। কে রাগ করছো? ওই সামনের কৃষ্ণচূড়া গাছের হাওয়া আসবে, সকালে মুরগির ডাকে ঘুম ভাঙবে। পারবে ওই রকম একটা ঘর বানিয়ে দিতে? ওটাই আমার হৃদয়পুরের কুঁড়ে ঘর। কি বুঝলে নাকি ছবি এঁকে বোঝাবো? তুমি তো আবার একটু ভাবুক কি না, মনেও থাকে না কিছু তোমার, কি যে জ্বালা। ওইখানে কিন্তু বিদ্যুৎ আসলেও নেব না। আর হ্যাঁ, তুমি আবার ওই মডিউলার কিচেন বানাতে যেও না যেন। আমার জন্য একটা উনুন বানিয়ে দিও, আর একটা পাতকুয়ো। আর হ্যাঁ, বালতি পড়ে গেলে একটা কাঁটা লাগে,
বালতি ওঠাতে, মনে করে কিনবে কিন্তু। আর একটা হ্যারিকেন আর ডিম লাইট। সকালে ওই হ্যারিকেনের কাজ কিন্তু আমি মুছবো না, তুমি মুছবে যত্ন করে, মনে থাকে যেন। আর উনুন জ্বালানোর খড়ি তুমি কাটবে। তোমাকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো, কিন্তু খুব আদর করব। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত। বেশি দুষ্টুমি করলে কিন্তু নাক কামড়ে দেবো, মনে থাকে যেন। না গো, এমনি বললাম। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। জীবন তো সবাই বাঁচে, আমরা প্রাণে আনন্দ করব। কথা দিচ্ছি, এমন কিচ্ছু করবো না যা তোমাকে কষ্ট দেবে। আমি কষ্ট পেলেও কাঁদবো না, দেখো। বানিয়ে দেবে আমাকে এমন একটা ঘর, আমার হৃদয়পুরীর কুঁড়ে ঘর। তোমার কি খুব কষ্ট হবে সোনা? যদি দাও, তবে এই জীবনে আর কিছুই চাইবো না। ভাবছো খাবার পয়সা কোথা থেকে আসবে? ও তুমি চিন্তা করো না, দুজনের খেতে আর কত লাগবে। পশু পাখি কি কোনো কাজকর্ম করে? ওদের তো না খেয়ে মরতে হয় না। আমরাও বেঁচে থাকবো, আর সবার থেকে বেশি ভালো বাঁচবো। দুজনের যেই আগে চলে যাই না কেন, স্মৃতি নিয়ে আর একজন কাটিয়ে দেব। ভুলে যাবে না তো এসব, বুঝলে? নাকি ছবি এঁকে বোঝাবো? তুমি তো আবার একটু ভাবুক কি না, মনেও থাকে না কিছু তোমার। কি যে জ্বালা। বাহ, এটা আদ্যান্ত প্রেমের কবিতা। খুবই 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 চমৎকার, সুন্দর। অসাধারণ। এবং বেশ আমরা খুব মন্ত্রমুগ্ধের মতোই শুনছিলাম, আমি বলবো যে ভালোই লাগবে বেশ। আমরা আরো শুনবো, তার আগে আমাদের যদিও সময় অলরেডি 1.5 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, আমরা এই সুযোগে একটু সংক্ষেপে দেখে আসি আমাদের আরো কিছু বন্ধু রয়েছেন। আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী কক্সবাজার থেকে জসিমউদ্দিন বকুল ভাই লিখছেন, জমে উঠছে আয়োজন। হ্যাঁ বকুল ভাই, আপনি ঠিকই বলেছেন, আয়োজন আস্তে আস্তেই জমে উঠছে। লিটন দাস লিখছেন, বহুদিন পর বড়দির আবৃত্তি শুনে মুগ্ধ আমি, দিদি তুমি এভাবে এগিয়ে চলো। এটি সুমিতা তোমাকে, দত্ত হ্যাঁ। আপনাকে উদ্দেশ্য করে লেখা। রীনা ব্যানার্জি লিখছেন, অসাধারণ আবৃত্তি শুনে খুব ভালো লাগলো, নিশ্চয়ই আপনিও সাথে থাকবেন। পান্না ভট্টাচার্যের একটি কমেন্টস রয়েছে, লিখছেন, সুমিতা দি অসাধারণ হয়েছে আবৃত্তিটি, 32 নম্বর বাড়িটা যেন সত্যি সত্যি চোখের সামনে ভেসে উঠেছিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সত্যি তাই। জয়িতা ব্যানার্জি লিখছেন, এই অনুষ্ঠান দেখার পর মনে হয় যে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য কত উন্নত তা আবার নতুন করে মনে পড়ে যায়। নিজেদের সংস্কৃতি সম্বন্ধে সত্যি আমরা বিস্মৃত জাতি। সুমিতা দিকে দেখে আনন্দ হচ্ছে, কারণ উনি ভারতের বাঙালির প্রতিনিধি। নিশ্চয়ই। রিঙ্কু ভৌমিক লিখছেন, দুই দেশের মেলবন্ধন এই সন্ধ্যায় খুব সুন্দর। সুমিতা দি, রিঙ্কু আমার ছোট বোনের মতো, বিয়ে হয়। আচ্ছা আচ্ছা। সিদ্দিকা আরিফা, বোধন আবৃত্তি পরিষদেরও সে একজন একনিষ্ঠ সদস্য। এত সুন্দর পরিবেশনা, শিল্পী সুমিতা দিদি, আমার সমস্ত মন কেড়ে নিলেন দিদি। সকল শিল্পীকে শুভেচ্ছা, প্রশান্ত দা ভালোবাসা জানবেন। অনেক অনেক ভালো থাকবে আরিফা। আমাদের হালিম ভাই লিখেছেন, ধন্যবাদ নাজনীন, ভালো লাগলো আমার প্রিয় কবিতা পড়ার জন্য। হ্যাঁ হালিম ভাই, আমরা আপনার ধন্যবাদ জানিয়ে দিলাম। শ্যামলী গুপ্ত লিখছেন, খুব সুন্দর প্রোগ্রাম ম্যাম। আচ্ছা। সুনন্দ চক্রবর্তী লিখছেন, অনেক ভালো লাগছে সুন্দর সন্ধ্যায় আবৃত্তির এই অনন্য আয়োজনের অংশ হয়ে। অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত শিল্পীবৃন্দকে। সুনন্দ, তোমাকেও
শুভেচ্ছা জানাই। রানা রহমান লিখছেন, রাশেদা তোমার জন্য শুভকামনা রইল। নিশ্চয়ই। ধন্যবাদ। অন্বেষা ভৌমিক, সকল শিল্পীদের আমার প্রণাম জানাই। পান্না ভট্টাচার্যের আরেকটি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী যে কোনো একটি কবিতা যদি আবৃত্তি করতেন সুমিতাদি, খুব ভালো লাগতো। ঠিক আছে পান্না, তোমার অনুরোধ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। চেষ্টা করছি। সুচন্দা ঘোষ লিখছেন, সত্যি সুমিতাদি অনবদ্য। অনেক ধন্যবাদ সুচন্দা। প্রণব চৌধুরী হচ্ছে বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক। সে লিখছে, আমার হৃদয়পুরের কুঁড়ে ঘর দারুণ হয়েছে সুমিতাদি। অনেক ধন্যবাদ প্রণব। সমিত বিশ্বাস লিখছেন, কি যে বলি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সমিত বিশ্বাসই লেখা হৃদয়পুরের কুঁড়ে ঘরটা। বাহ, দারুণ। আমরা যখন কবিদেরও অনুভূতি পাই, আমার মনে হয় এটা আমাদের কাছে আরো 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 বেশি প্রাপ্তি। অনেক ধন্যবাদ সুমিত বিশ্বাস, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আবার শুনবো সুমিতা দত্ত আপনার কাছে, তারপর আমরা যাব রাশেদার কাছে এবং নাজনীন হক দুজনের কাছে। আমরা এইবার আপনার কাছ থেকে কি শুনবো? আমি আসলে স্বাধীনতার দাম দিতে গিয়ে তো দুই বাংলাকে আলাদা করা হয়েছে, কিন্তু আমাদের মনের দূরত্ব কিন্তু হয়নি। আমরা বাংলা ভাষায় কথা বলি, মাথার উপরে আমাদের একটাই আকাশ। এই ভাবনাকে নিয়ে কবি শুভ দাশগুপ্তের লেখা একটি কবিতা মনে পড়ে। ছেলেবেলার কথা আমার খুব মনে পড়ে। কলকাতা থেকে অনেক দূরে, এখনকার বাংলাদেশ সীমান্তের কাছে প্রাচীন এক গ্রামে আমাদের বাড়ি ছিল। সবুজ সবুজ চারপাশে, কত সবুজ, কত পাখি। দুপা হাঁটলে দিঘি, পুকুর, মাইলখানিক পথ পেরোলেই নদী। গেরুয়া রঙের সেই নদী, সেই গাছপালা, সেই পাখির দল। আজকের এই ইট কাঠ পাথরের শহরে বড় মনে পড়ে তাদের কথা। আর মাঝে মধ্যেই মনে পড়ে যায় সেসব আশ্চর্য ভোরবেলার কথা। দুধ রঙের কুয়াশা নরম আঁচলের মতো ঘিরে থাকতো সবে আলো ফোটা অঘ্রাণের ভোরবেলার মাঠ। বাবার হাত ধরে আলপথ বেয়ে বেড়াতে বেরোতাম। চারপাশে অসীম শূন্যতা আর স্তব্ধতাকে সাক্ষী রেখে বাবা উদাত্ত কণ্ঠে উচ্চারণ করতেন, ওম জবা কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম। সেই অপূর্ব প্রাণময় উচ্চারণ ভোরবেলার পৃথিবীকে কে এক অলৌকিক মায়ায় আর্দ্র করে তুলত। দূর থেকে মাঠের ওপাশে ছায়া ঘন পল্লী থেকে একই সঙ্গে শোনা যেত আজগার চাচার সানাই। আজগার আলী খাঁ সাহেব অপূর্ব সানাই বাজাতেন। ভোরবেলার পৃথিবী, ভোরবেলার গ্রাম, সেই কোমল পর্দাগুলিতে শান্তি আর পবিত্রতার সুরে সুরে ভিজে উঠত। খালি পায়ে ঘাসের শিশির লাগতো আর বুকে লাগতো দোলা। হাঁটতে হাঁটতে বাবা পৌঁছে যেতেন আজগার চাচার টালি ছাওয়া ঘরের সামনে। বেড়ার দরজা ঠেলে যেই ঢুকতেন উঠোনে, দূরে দাঁড়িয়ে থাকা ছাগল দুটো ডেকে উঠত। সানাই যেত থেমে। আজগার চাচা উঠে আসতেন ব্যস্ত হয়ে, আসেন আসেন বড় কর্তা আসেন বলে সসম্ভ্রমে গ্রামের এই প্রাজ্ঞ হিন্দু পণ্ডিত মশাইটিকে শ্রদ্ধায় বরণ করে নিতেন 5 ওয়াক্ত নামাজ পড়া নিষ্ঠাবান মুসলমান আজগার আলী খাঁ সাহেব। খাটিয়ার উপরে পা ঝুলিয়ে বসতেন বাবা, আর আমি তার পাশ ঘেঁষে পাশে। হাঁক পারতেন চাচা ঘরের উদ্দেশ্যে, খোকন আইসে, দুধ নিয়ে আইসো। চাচি আসতেন কাঁসার গ্লাসে দুধ নিয়ে। আজগার চাচা বাড়ি বাড়ি দুধ বিক্রি করতেন। বড় মনে পড়ে সেসব দিনের কথা। বাবা বলতেন, আজগার সামনের বর্ষার আগেই তোমার ঘরের টালিগুলো সব পাল্টে নাও। না না, পয়সার জন্য চিন্তা করো না, ঈশ্বরের দয়ায় আমার তো অভাব নেই। আমি বলতাম, বাঁশি শুনবো চাচা,
চাচা হাসতেন। বাঁশি নয় ছোট কর্তা, ও হলো সানাই। তোমার যখন শাদী হবে তখন বাজাবো খুব। রোজ সকালে তুমি বাজাও কেন? আমার সহজ প্রশ্নে আজকের চাচার মুখে ফুটে উঠতো আলো। আকাশের দিকে হাত তুলে উনি বলতেন, ওই দূরে সবার উপরে যিনি রয়েছেন তারই শোনাই। সুরে সুরে তারে বলি, শান্তি দাও, পবিত্রতা দাও, ভালোবাসা দাও। আজকার চাচা বলতেন, আর বাবা উঠোনে পায়চারি করতে করতে গুনগুন করে গাইতেন, তুমি নির্মল করো মঙ্গল করে, মর্ম চাই। দূর গ্রাম দেশের সেসব হীরের টুকরোর মতো উজ্জ্বল সকালবেলার কথা বড় মনে পড়ে। এক একদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির বড় উঠোনের পাশে উঁচু চাতালে গানের আসর বসতো। নিকুঞ্জ কাকু আসতেন। কি খোলা দরাজ গলায় যে গাইতেন ভাটিয়ালি, যেন সন্ধ্যের তারা ভর্তি আকাশ আমাকে হাত ধরে নিয়ে যেত দূরে সেই গেরুয়া নদীর ঢেউয়ের মাঝখানে। কীর্তন শোনাতে মাঝে মাঝে আসতেন প্রাণবল্লভ জেঠু, মস্ত চেহারা, কপালে নাকে তিলক কাটা, চোখ বুজে দুলে দুলে গাইতেন, ছুঁয়ো না বধূ ওইখানে থাকো, ছুঁয়ো না। আকাশের ঝকমকে চাঁদ নারকেল গাছের মাথায় দাঁড়িয়ে সেই গান শুনতো চুপটি করে। আর আমি আমার চারপাশে শব্দ পেতাম, গন্ধ পেতাম, যেন যমুনার তীরে রাধাকৃষ্ণের দোল লীলায় ঢুকে পড়েছি। চারপাশে চুড়ি আর নুপুরের শব্দ, আবিরের গন্ধ। বড় মনে পড়ে সেই সব দিনের কথা। দিন গিয়েছে দিনের হাত ধরে, পৃথিবীর ভেতরে বাইরে ঘটে গেছে কত কত পরিবর্তন। রাজনীতির ঘূর্ণিঝড়ে দেশ হয়ে গিয়েছে খণ্ড বিখণ্ড। সামান্য কদিনের অসুখে বাবা চলে গিয়েছেন। বাবার মৃত্যুর কিছুদিন আগেই দেশ স্বাধীন হয়েছিল, আর স্বাধীনতার দাম দিতে এই সবুজ শ্যামল মাটিকে রাজনীতির তরবারির ঘায়ে দু টুকরো করা হয়েছিল। শুধু মাথার উপরের আকাশকে গণ্ডি টেনে দুভাগ করা যায়নি। সুনীল সেই বিশাল শূন্যতায় আমি শুনতে পেতাম, ওম জবা কুসুম শঙ্কাশং। শুনতে পেতাম আজগার চাচার সানাইয়ে আহির ভৈরই শিশির ভেজা স্বরলিপি। অনেকদিন পরে আমরা যখন শহরের পুরনো বাসিন্দা হয়ে গেছি, গ্রামের জমি জমা ঘরদোর সব বিক্রি করে শহরের পায়রাক্ষোভ ফ্ল্যাটে আমাদের নতুন সুসভ্য জীবন, আজগার চাচার খোঁজ করেছিলাম নানাভাবে, পাইনি। শেষ যেদিন তাঁর সানাইটি হাতে করে আমাদের বাড়িতে এসেছিলেন, সেই অদ্ভুত সকালবেলার কথা আমার এখনো মনে আছে। চারপাশে ক্রমে বেড়ে ওঠা ভয়াবহ পরিস্থিতিতে সবাই যখন পালাতে চাইছে একটু নিশ্চিন্ত আশ্রয়ের দিকে, সেই রকম এক ভোরে আজগার চাচা এলেন। উঠোনে বাবার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। রাত্রি জাগরণের ক্লান্ত শীর্ণ চাঁদ আচ্ছা ম্লান মুখে দাঁড়িয়ে সে দৃশ্য দেখেছিল তাল গাছের উপর থেকে। বড় কর্তা যায় কিয়া, এসব কি হইল কর্তা, কেন হইল? আপনাকে সাইডা যাইতে বুকটা আমার পালা পালা হইতেছে। বাবার চোখে জীবনে আমি অমন ভীষণ অশ্রুধারা দেখেছিলাম পরাধীন এক ভোরবেলায়। আমার এখনো মনে আছে, মাঠের পথ ধরে এগিয়ে চলেছে গরুর গাড়ি, ভেতরে আজগার চাচার সংসার। দূরের আকাশে তখন আবছা কুয়াশা,
আমার কানে বাজছে আজকের চাচার সেই কথা। ছোট কর্তা, তোমার যখন শাদী হবে তখন বাজাবো সানাই, খুব বাজাবো। বাবার বুক ভেসে যাচ্ছে চোখের জলে, আর তিনি উচ্চারণ করছেন যেন সমস্ত পৃথিবীর জন্য শান্তির কামনায়, জবা কুসুম সংকাশং। খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে, ভীষণ মনে পড়ে। গায়ে কাটা দিচ্ছে সুমিতা, পূর্বসূরীদের ভিটের গল্প মনে পড়ছে, আমি বাক্যহীন। রত্নানন্দী লিখছেন, চোখে জল এনে দিলে গো। অজিত কুমার ভৌমিক লিখছেন, সুমিতা দি, আপনাদের অনুষ্ঠান সুন্দর হচ্ছে, দুই দেশের মানুষের কাছে এটা বড় পাওনা। আয়োজকদের প্রতি রইল আমার অভিনন্দন। সত্যি বোধনের কাছে কৃতজ্ঞ, সত্যি বোধনের কাছে কৃতজ্ঞ। একে ভৌমিক লিখছেন, সুমিতা দি, আপনাদের অনুষ্ঠান সুন্দর হচ্ছে, এটা এইমাত্র আমি পড়লাম। হ্যাঁ, জসিমউদ্দিন বকুল লিখছেন, বকুল ভাই, কবিতাকে ধারণ করে হৃদয়ে জমা করে রাখতে না পারলে সুমিতা 32 নম্বর পর্যন্ত যেতে পারতেন না। দারুণ, সত্যি তাই। বিবর্ণ অসীম লিখছেন, শিহরিত হলাম সুমিতা দি। আমি এবার নাজনীন হকের কাছে যাচ্ছি। আমার যা কমেন্টস, অর্থাৎ আমার সঞ্চালনার কাজটা যারা কমেন্টস দিয়েছেন তারা আমাকে খুব সাহায্য করছেন তাদের কমেন্টসগুলোর মাধ্যমে আমার সঞ্চালনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা এবার তাহলে নাজনীন হক আপনার কাছে শুনি। আমি এখন যে কবিতাটা করছি সেটা আমি আসলে ফেসবুক ওয়াল থেকে সংগ্রহ করেছি, আমার ভীষণ ভালো লেগেছে পড়ে। কবিতার কোনো নাম ছিল না, যিনি লিখেছেন তার নাম ওয়াহিদা সুলতানা লাকি। জানিস সুবোধ, আমারও না পালিয়ে যেতে ইচ্ছে করে শহর ছেড়ে অনেক দূরে, যার গাছের পাতায় মায়া রাখা, ভালোবাসার গন্ধ মাখা, মাঠ পুকুরে ডুব সাঁতারে হারিয়ে যেতে, খেলার ছলে তাকেই কেবল ছুঁয়ে যেতে। তবে আমার বাড়ি ফিরতে সাধ জাগে না, যে ছবিটা ভাসলে চোখে ভাল লাগে না। আজ তাহলে ছোট্ট কিছু গল্প বলি, বুঝবি না ছাই, খাপ ছাড়া সেই কথা বলি। আমারও তো বাড়ি ছিল, স্নেহ মায়ায় ছায়ায় ঘেরা। মা ছিল চশমাওয়ালা, খুব আদুরে বাবা ছিল। মারামারি ঝগড়াঝাটি ভাই ছিল। পুতুল খেলার সাথী একটা বোনও ছিল। আঁকিবুকি শৈশবের এক ঘর ছিল, সে ঘরটা স্মৃতিতে আজ এলোমেলো। ভাবলে চোখে জলের ফোঁটা দোল খেয়ে যায়, একলা আমার কে বা আছে। যা ছিল সব ফুল ছিল তাই, ভালোবাসার বুকটারেও পর করেছি। আজ যা আছে নয় গো আপন, আপন হবার ভাব করেছি। অন্ধকারে যখন আমি একলা থাকি, থাক না সুবোধ, এই গল্পটুক থাকুক বাকি। ও ও মা, সে কি গল্প শুনে তোর চোখ যে ভিজে গেল? ধুর বোকায়, এসব কোনো গল্প হলো? ধন্যবাদ। বাহ, নাজনীন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রাশিদার কাছে শুনবো। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি।
রাশেদার শেষ পরিবেশনাটি শুনবো, তারপর আমরা সুমিতা দত্ত আপনার পরিবেশন, পরপর দুটি পরিবেশনার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের আজকে এখানে সমাপ্তি করব। আমরা রাশেদার কাছে যাই, রাশেদা শুনি। ধন্যবাদ দাদা। আসলে এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম সুমিতা দিদি এবং নাজনীন আপার কবিতা। এখন আমার পড়তে রীতিমতো সাহস না, আমার মনে হচ্ছে আমার জন্য এটা দুঃসাহস, তবু পড়ছি। আমি এখন দেবাশিস দণ্ডের লেখা লালমাটি কবিতাটি পড়ব। দেবাশিস দণ্ড হচ্ছেন কাদামাঠা জীবনের একজন কবি। তিনি কাদামাটির জীবন জাতের তাদের নিয়েই লিখেন এবং তাদের ভাষাতেই লিখেন। আমি সেই লোকভাষার লেখা লালমাটিটি পড়ছি। লাল মাটি শালবন হামদের, হেই মাটি হামদের গর্ব, মায়ের চোখের জল ঘুচাবই, টাঙ্গিটা শক্ত কইরে ধরব। শান্তির শালবনে যুদ্ধ, শান্তির ঘরে ঘরে হামলা, যে ছেলেটা মাটি কাটে জমিনে তার ঘাড়ে চাপে গেল মামলা। কার ঘর পুড়ে খাক আগুনে, ভেঙে গেল কার বুক পাঁজরা, কার বাপ 7 দিন লাপাতা, কার বেটা গুলি খায়ে ঝাঁঝরা। ভুখার আগুনে পেটে জ্বলছে, জ্বর জ্বালা শরীরেই জব্দ, পুটুসের ঝোপে কাটে রাতভর বুলেটের শব্দ। বাবুদের কড়া কড়া গন্ধ কেড়ে নিচ্ছে হামদের নিঃশ্বাস, মহুলের মিঠা মিঠা গন্ধে বাইচে থাক হামদের বিশ্বাস। নরমের জম্বাঠা দাদারা, হেই দাদা শক্তের ভক্ত, ঠুলি চোখে দেখে নাই দেখেছে, ডুলুঙ্গে বইছে কত রক্ত। হামদের মা বাঠেই জঙ্গল, কুচ্চিতে দিব মাকে সাজায়ে, যেই রাজা ভাত জল দিল নাই, সেই রাজা কোন দেশি রাজা হে। একটা বাপের বেটা হইস তো, বুকটায় ধরে রাখ হিম্মত, তোরা না বাঁচালে কেটা বাঁচাবে হামদের মামাটির ইজ্জত। ঝোপ ছাড়ি লুকাবার দিন লয়, বুক বাইদে হাতে হাত ধরবো, না খাইয়ে মরার চেয়ে ভালো গে, ফের লয় গুলি খায়ে মরবো। আসবে সুখের দিন আসবে, হামদের মতো করে বাঁচবো, চাঁদনি রাতের দিন আসবে, মাদলের তালে বলে লাইচবো, মাদলের তালে বলে লাইচবো, মাদলের তালে বলে লাইচবো। ভাই হে ভাই, যাক সবাই, ধরো টাঙ্গি, হোক লড়াই, ছাড় বিভেদ, ভাঙ পাঁচিল, চল মিছিল, লুট জমিন মিথ্যা ঋণ, ফিরতে চাই সুখের দিন, ছাড় বিভেদ, ভাঙ পাঁচিল, চল মিছিল, পুড়ছে বোন জ্বলছে মন, নাই লিব হেই জীবন, ছাড় বিভেদ, ভাঙ পাঁচিল, চল মিছিল, 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 চল মিছিল। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর রাশেদা, চমৎকার ছন্দের একটি কবিতা আমরা শুনলাম। আমরা এবার শেষ পরিবেশনায় যাব। আমাদের হাতে আরো 14-15 মিনিট সময় আছে। আমরা বোধহয় নাজনীন হকের কাছে আরেকটি আবৃত্তি শুনতে পারবো। আমি তাহলে আগে সুমিতা দত্ত আপনার কাছে শুনি, তারপরে নাজনীন হকের কাছে শুনে তারপর আবার আপনার কাছে আসবো। আমাদের একজন বন্ধু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা শুনতে চেয়েছেন, তো আমাদের কাছে ওনারা তো ভগবানের মতো, অনুষ্ঠান যারা দেখেন শোনেন ভগবানের মতো, তো তার অনুরোধে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম,
চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদ মস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক। সে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? বাহ, সেই নীরেন্দ্রনাথের অসাধারণ এবং বিখ্যাত সেই কবিতাটি দারুণ চমৎকার। আমরা নাজনীনের কাছে একটি ছোট্ট আবৃত্তি শুনে তারপরে আমরা সুমিতা দত্ত আপনার কাছে আসছি শেষ পরিবেশনাটির জন্য। নাজনীন। আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতাটি করছি। কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বন জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে। ভাই ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানি চেয়ে, তুমি আছো চোখ বুঝে। স্রষ্টারে খোঁজো আপনারে তুমি, আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরি ওঠো না শাস্ত্রবিদেরে, করো না কো বীর ভয়। তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কূলে। রত্নাকরের খবর তা বলে বুঝো না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীরে রত্ন সিন্ধু তলে। শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। ধন্যবাদ। বাহ বাহ, সত্যি তাই। আমরা এবার শেষ পরিবেশনাটিতে আসছি। সুমিতা দত্ত, আপনার কাছ থেকে শেষ পরিবেশনাটি আমরা শুনবো, তারপর আমরা দর্শকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেব আজকের মতো। আপনার মাইক্রোফোনটি আনমিউট করতে হবে। আমি কবি হুমায়ুন আজাদের লেখা আমাদের মা কবিতাটি করার চেষ্টা করছি। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতো না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বিলের প্রচন্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম।
ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিনরাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়তো। আমাদের মা ছিল ধান খেয়ে, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকতো। আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকতো। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে ঝরে পড়ে না। আমাদের মা আর ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মা আর দুধ ভাত নয়, আমরা দুধ ভাত পছন্দ করি না। আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজ অশ্রুবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। সত্যিই তাই, মারা তো সর্বংসহা। এটি অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় 2 ঘন্টার মতো সময় থাকার জন্য, এবং এতক্ষণ ধরে যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন, আমি লক্ষ্য করেছি আমাদের বোধন আবৃত্তি পরিষদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভে ছাড়াও অনেকেই বিভিন্ন জনের শেয়ার করা পেজ থেকে এই অনুষ্ঠানটি দেখছেন। তারাও বিভিন্ন কমেন্টস এবং বিভিন্ন মন্তব্য দিয়ে তাদের অনুভূতি প্রকাশ করছেন। আমরা দুঃখিত যে সেই কমেন্টসগুলি হয়তো এখানে দেখাতে পারছি না। তো তাদের প্রত্যেককে, এবং যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত ছিলেন, ধৈর্য সহকারে আমাদেরকে সহ্য করেছেন, তাদের প্রত্যেককে জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আজকের 3 আবৃত্তি শিল্পী, তাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমিও বোধনের কাছে ভীষণ কৃতজ্ঞ। বোধন চট্টগ্রামের মাধ্যমে এত জনের কাছে আমরা পৌঁছতে পারলাম। এই দুঃসময়েও সুসময়ের বন্ধু পেলাম, ভীষণ ভাবে কৃতজ্ঞ। আমিও অনেক বেশি কৃতজ্ঞ বোধনের এই আয়োজনের জন্য এবং আমাদের যুক্ত করার জন্য, আমাকে যুক্ত করার জন্য। আমাদের এই কারণে বলছি, আমার দুজন যে সহ শিল্পী ছিল আমার সঙ্গে, ওনাদের কবিতা শুনেছি আমি মুগ্ধ হয়ে, আমি মনে করি আমি অনেক কিছু শিখতে পারছি। মানে আজকে আমি শেখার আরেকটা প্ল্যাটফর্ম পেলাম। ধন্যবাদ আপনাদের দুজনকে। আপা, প্রতি মুহূর্তেই আমরা শিখতে থাকি, সবার কাছ থেকে আমরা শিখতে থাকি। আমরা এই একত্রীভূত হলাম, বোধন আমাদের সেটা সুযোগ করে দিল। অনেক ভালো লাগার কিছু মুহূর্ত বোধন আমাদের উপহার দিয়েছে, এই জন্য বোধনের কাছে কৃতজ্ঞ। আমি একটু শেষে বলতে চাই যে আমি আসলে দীর্ঘ 16-17 বছর পর আমি আবার আবৃত্তিতে ফিরেছি,
আমি যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আবার আবৃত্তি করব, এটা আমার কাছে আসলে এখনো অবিশ্বাস্য। কারণ আমি আবার ফিরবো, এটা আমার মানে আমার এই বিশ্বাসটুকুই আমি আসলে হারিয়ে ফেলেছিলাম। তো আমার প্রিয় কিছু মানুষের উৎসাহ এবং অনুপ্রেরণায় আমি আবার শুরু করেছি, যার ফলশ্রুতিতে আজকে আমি দুজন অত্যন্ত গুণী শিল্পীর সাথে আমি একই প্ল্যাটফর্মে আমি আবৃত্তি করতে পেরেছি। আমার এটা সৌভাগ্য, অনেক শিখেছি এবং এর জন্য আমি বোধন আবৃত্তি পরিষদের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি সবার কাছে অনুরোধ করব, আমার এত বছরের পর যে ফিরে আসা, আমার ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এবং যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখেছেন, তাদের সবার কাছে আমি অশেষ কৃতজ্ঞ এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ দাদা। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সর্বাগ্রে নিজেকে সুরক্ষিত করবেন এবং আপনার প্রতিবেশী তথা সমগ্র দেশকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখার চেষ্টা করবেন। এই সময়টা যেন আমরা অতিক্রম করতেই পারি, সেই আশা রেখে আজকের মতো অনুষ্ঠান আমি বিদায় নিচ্ছি। সবাইকে আবারও শুভরাত্রি জানাই। ধন্যবাদ।